দেখুন, আমরা আমরা যারা বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত, আপনার বাড়িতে রুটি বেলে দেওয়াটা আমার কাজ নয়, কিংবা আপনার বাড়িতে একটা কাজ করে দেওয়াটা কাজ বলে আমরা মনে করি না। প্রায় 80 লক্ষ স্কোয়ার ফুটের ওয়্যার হাউস আমাদের এই শুধু সাংগ্রাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ফাঁকা পড়ে আছে, তোলাবাজির দৌড়তে চলে গেছে। নাম তৃণমূল কংগ্রেস, যে কিনা RSS এর কাছে সাক্ষাৎ দেবী দুর্গা, আর যার কথা বলছি তার কাছে হচ্ছে RSS হচ্ছে সেরা দেশপ্রেমী। সারেঙ্গা থেকে আমাদের বাস চলাচল করতো, বামপন সরকার ছিল, সারেঙ্গা থেকে কলকাতায় বাস যেত, নিউটাউন বাস যেত। বাস বন্ধ হয়ে গেছে, বামপন্থীরা নেই, বাস বন্ধ হয়ে গেছে। নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি সাঁকরাইল কেন্দ্রে। আপনারা জানেন পিপলস রিপোর্টারের পক্ষ থেকে যে নির্বাচনী পরিক্রমা করা হচ্ছে, তার অঙ্গ হিসেবে আজকে আমরা এসেছি সাঁকরাইল কেন্দ্রে, এবং আমাদের সঙ্গে আছেন এই কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত এবং ISF সমর্থিত CPIM প্রার্থী সমীর মালিক। সমীর বাবু, পিপলস রিপোর্টারে আপনাকে ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। আপনি এমন একটা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা দেখছিলাম আস্তে আস্তে স্ট্যাটিস্টিক্সটা, যে 96 সাল থেকে এই কেন্দ্র বামেদের হাতছাড়া। মানে তার মানে 96, 2001, 2006, 2006 যদিও খুব সামান্য মার্জিনে এই কেন্দ্রে বামেরা পরাজিত হয়েছিল, এবং তারপরে যে কটা নির্বাচন লাগে সবগুলোতেই বামেরা পরাজিত হয়েছে। সেই রকম একটা কেন্দ্র থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, লড়াইটা কতটা কঠিন? দেখুন, লড়াই কঠিন অবশ্যই। আজকের এই সার্বিকভাবে গোটা বাংলা, একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে বিজেপি, তাদের দুজনের বাইনারি পলিটিক্স গোটা বাংলাতে এবং তার বাইরে সাংলাইন নয়। কিন্তু আমরা আশাবাদী এবারে 100% এই নির্বাচনে আমরা সাংগ্রাইল কেন্দ্র, আমরা বামপন্থীরা পুনরুদ্ধার করবই। প্রচারে যে যাচ্ছেন আপনি, তো আমরা খবর নিলাম যে আপনি বাড়ি বাড়ি প্রচার সেরেছেন প্রথম পর্যায়ে, সেটা আপনার আপাতত সারা হয়ে গেছে। এবারে আপনারা পথসভা, বড় জনসভা বা র্যালির দিকে গেছেন। তো এই যে বাড়ি বাড়ি যে প্রচারে গেছেন, সেখানে কি রকম সাড়া পেয়েছেন মানুষের? দেখুন, সাংগ্রাইলের বুকে বিগত যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনেও আমি তো নিজেও 2016, 21 প্রার্থী ছিলাম এই কেন্দ্রে, পরাজিত হয়েছি। কিন্তু এই নির্বাচন আমার কাছে অন্য একটা মাপের নির্বাচন, যা মানুষের বাড়িতে গিয়ে এই যা সময় আমরা পেয়েছি, তার মধ্যে যতটা সম্ভব আমরা শুধু মানুষের কাছে গেছি, মানুষের বাড়িতে গেছি, এবং মানুষের বাড়িতে গিয়ে মানুষের সাথে কথা বলে দেখেছি মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এই বর্তমান সরকার, এবং বর্তমানে যে আমাদের এই 5 বছরের বিধায়িকা আছেন তার কর্মকাণ্ডে সমগ্র সাংগ্রাইলের মানুষ যথেষ্ট। তার নমুনা উঠে এসছে। একদিকে যেমন ধরুন, পানীয় জল নেই, হ্যান্ড পাম্প জল নেমে যাচ্ছে, জল পাচ্ছে না। অথচ 2024 সালের মধ্যে আমাদের সাংগ্রাইলের সমস্ত পরিবারে পরিশুদ্ধ পানীয় জল পাইপলাইনের মাধ্যমে পৌঁছে যাওয়ার কথা ছিল, ব্যর্থ হয়েছিল। সাংগ্রাইলে আমরা দেখছি আমাদের স্কুলগুলো ধুঁকছে, স্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে, প্রাইমারি স্কুল কয়েকটা বন্ধ হয়ে গেছে। আলামপুর প্রাইমারি স্কুল বন্ধ, আমাদের বড় বাগানের প্রাইমারি স্কুল বন্ধ, আরো বেশ কিছু স্কুল বন্ধের তালিকাভুক্ত হয়েছে, প্রায় 17টা প্রাইমারি স্কুল। নতুন করে কোনো ICDS সেন্টার, SSK, MSK হয়নি। MSK আছে, এখানে 2টো MSK আছে, একটা হিন্দি MSK আছে, সেগুলোতে দীর্ঘদিন কোনো নিয়োগ নেই, উঠে যাওয়ার জায়গায় আছে। মানুষের নিকাশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্য দিয়ে বামফ্রন্ট ছিল, এলাকার খাল ন্যাচা যা ছিল জুলি সব পরিষ্কার হতো নিয়ম করে, এখন হয় না। ফলত সমগ্র সাংগ্রাইল আজকে মানে ভাবা যাবে না আন্দোলনের মতো জায়গা। আলমপুর, গড় মির্জাপুর, আপনি যদি যান চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। মায়েরা যেভাবে যাচ্ছে আজকের এই 26 সালে দাঁড়িয়ে, এক অভিনব অবস্থা আমাদের সাংগ্রাইল। মানে উন্নয়নের মডেল যদি দেখতে হয় তো আপনি বাণীপুর,
মানুষের পায়ে হাজার হয়ে গেছে, পায়ে দেখবেন ছবি যদি আপনি চান দিয়ে দিতে পারবো, পা এ করে দেখাচ্ছে পায়ের সমস্ত স্কিনের রোগে আক্রান্ত। নিকাশি ব্যবস্থা সরস্বতী খাল, সরস্বতী নদী, সরস্বতী নদী তা প্রায় বন্ধ হয়ে গেছে, বন্ধের জায়গায় চলে গেছে, প্রায় আবর্জনা স্তূপের জায়গায় চলে যাচ্ছে। বুড়ি খাল কবে সংস্কার হয়েছিল কেউ বলতে পারছে না, এরকম একটা অবস্থা। মাসিলার খাল, মাসিলা পঞ্চায়েতের অফিসের কাছ থেকে একেবারে মাসিলা ক্ষেত্রফল তোলা হয়ে যে মাসিলা খাল, যে খাল এই বরজলা খালের সঙ্গে যুক্ত, নেই কোনো তার সংস্কারের কোনো ব্যবস্থা নেই। তিনকোবাড়ি পোল থেকে আবাদা খাল সংস্কার নেই, সন্দেপুর থেকে বরজলা খাল পর্যন্ত যে খাল তার সংস্কার নেই। স্বাভাবিকভাবেই সমগ্র সাংগ্রাইল আজকে এই গ্রীষ্মের সময় যে অল্প এক পশলা দু পশলা বৃষ্টি হচ্ছে তাতেই মানুষ আর বাইরে বেরোতে পারছে না। রাস্তাঘাট ততই বছর, যদি যেখানে যাবেন সেখানেই রাস্তা খানা খন্দে কেটে কুড়ে একটা হয়ে আছে। এমন এক সময় যা মানুষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, মানুষ কিন্তু জড়িয়ে ধরে বলছে বাবা আমরা তোমাদের জেতাইনি, আমরা ভুল করেছিলাম, তুমি তো আগেও দাঁড়িয়েছো, তোমাকে তখনই আমাদের চেতনা উচিত ছিল, কিন্তু আমরা পারিনি। এবারে আমরা আর এই আক্ষেপ রাখতে চাই না, আমরা সাংগ্রাইল জিতবো, সাংগ্রাইলকে জেতাবো। একদিকে তৃণমূলের প্রচার, আমরা যতটুকু যা খবর নিলাম তৃণমূলের প্রচার আছে, বিজেপির প্রচার আছে, যদিও সেই প্রচারের মধ্যে কোনো জায়গাতেই সেইভাবে যে মানে তথাকথিত যে মানে রাজনীতি, এটা তো ভোটের লড়াইটা তো রাজনৈতিক লড়াই, তো সেখানে সেই অর্থে রাজনীতি আসছে না। একদল বলছে আমরা মন্দির করব, মসজিদ করব, আর এরা বলছে জয় বাংলা, এ বলছে জয় শ্রীরাম, আর বামেরা বলছে মানুষের রুটি, মানুষের রুজি, মানুষের কাজ, মানুষের মাথার উপর ছাদ, তার কথা। তো আপনি কি মনে করেন যে এই প্রচার দিয়ে, রুটি রুজির প্রচার দিয়ে, ওই যে দুটো প্রচার মানুষের যে একটা ওই লড়িয়ে দেওয়ার যে একটা কথা আপনারা বলছেন সব সময়, যে দুটো দল চাইছে, সেটাকে আটকাতে পারবেন? দেখুন, আমি বললাম যে এই নির্বাচন ভীষণ কঠিন লড়াই, সেই কারণেই বলেছিলাম আপনার প্রথম কোশ্চেন। আমরা যখন 2011 সালে বামফ্রন্ট সরকার পরাজিত হচ্ছে, তখন সেই সময় আলোচনার সাবজেক্ট কি ছিল? কৃষি, শিল্প, নন্দীগ্রাম, সিঙ্গুর, শিল্পের বিকাশ, আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, আমাদের ফসলের দাম, জমি অধিগ্রহণ ঠিক হচ্ছে ভুল হচ্ছে, এইসব নিয়ে আলোচনার সাবজেক্ট ছিল। 100% এই 15 বছরে এ রাজ্যে এমন এক অবস্থা তৈরি করিয়ে দিল যে এই 15 বছর পর এখন আলোচনায় চলে এসছে একেবারে শুধু মন্দির মসজিদের আলোচনায় চলে এসছে, মানুষের রুটি রুজির আলোচনা থাকছে না। যেমন দেখবেন আমাদের সাংগ্রাইলেও হয়েছে, যিনি বিগত দিনের বিধায়িকা বাড়িতে গিয়ে কার রুটি ফেলে দিচ্ছে। আমি যখন মানুষের কাছে গেছি, আমাকে মানুষ জিজ্ঞাসা করেছে, বলছে তাহলে তুমি কি করবে বাবু? আমি বললাম দেখুন, আমরা যারা বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত, আপনার বাড়িতে রুটি বেলে দেওয়াটা আমার কাজ নয়, কিংবা আপনার বাড়িতে একটা কাজ করে দেওয়াটা কাজ বলে আমরা মনে করি না, কিন্তু মানুষের রুটি রুজি জোগাড় করার জন্য, যাতে মানুষ তার রুটি রুজি পায়, তার ব্যবস্থা করার জন্য, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সম্প্রীতিতে থাকতে পারে, তার ব্যবস্থা করার জন্য আমরা আপনাদের কাছে ভোটের ময়দানে ভোট চাইতে এসেছি। আপনারা বলুন কি করবেন? জড়িয়ে ধরে আদর করেছে, জড়িয়ে ধরে আদর করে বলেছে বাবা তুমি এই কথা বলবে, আমরা একবারের জন্য ভাবিনি, আমরা ভুল করেছি। আবারও বারবার সাংগ্রাইলের বিভিন্ন প্রান্তে উঠে আসছে যে আজকে সাংগ্রাইলের অবস্থা কোথায় ভাবুন না। বামপন্থ সরকার সেই সময় আমাদের ধুলাগড়িতে প্রায় শিল্প তালুক তৈরি করেছিল NH কে ধরে। বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে প্রয়াত হয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা। এই NH এর দুধার ধরে যা শিল্প তালুক গড়ে উঠেছে সবটা সেই সময়। আজকে এখানে তোলাবাজির দৌড়তে একটার পর একটা ওয়ার হাউস ফাঁকা হয়ে যাচ্ছে, প্রায় 80 লক্ষ স্কোয়ার ফুটের ওয়ার হাউস আমাদের এই শুধু সাংগ্রাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ফাঁকা পড়ে আছে, তোলাবাজির দৌড়তে চলে গেছে।
এখন হচ্ছে কি আমাদের সমগ্র সাংগ্রাইলের মানুষ তো এগুলোতে কাজ করে, কাজ করতো, কাজ পেত, কাজ পাচ্ছে না। স্বাভাবিকভাবেই আজকের যে অবস্থা, এই অবস্থা থেকে মানুষের রুটি রুজির যে আমাদের ডেল্টা জুট মিল বন্ধ, ডেল্টা জুট মিল দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে আছে। তার শ্রমিকের তৎকালীন যে বামপন্থী সরকারের বন্ধ কারখানার শ্রমিকের জন্য ন্যূনতম যে ভাতা, সে ভাতাটুকু পর্যন্ত দিচ্ছে না, এই সরকার দেয়নি। আমরা সমগ্র মিলে শ্রমিকদেরকে নিয়ে গিয়ে সেদিন লেবার কমিশনারকে ঘিরেছিলাম হাওড়ায়। পরে বললো স্ক্যানিং করতে হবে, স্ক্যানিং করতে এসেছিল, স্ক্যানিং হলো, তারপরে আবার যেতে মিলে। এখানে বর্তমান যিনি বিধায়িকা, তার কোনো বিজেপি, তাদের এই ডেল্টা জুট মিল খোলা নিয়ে কোনো দিন কোনো আন্দোলন মানুষ দেখেনি। যিনি বিজেপির যিনি প্রার্থী হয়েছেন এখানে, তিনি ওই অঞ্চলের মানিকপুর ডেল্টা জুট মিল অঞ্চলের বাসিন্দা, ওখানকার প্রধান ছিলেন। কিন্তু তাদের বা তারা, তার দল বা তারা কোন রকম ভাবে মানুষের রুটি রুজি, মানুষের জ্বলন্ত যে সমস্যা, সেই সমস্যা নিরসনে কোনো উদ্যোগ মানুষ এই সময়কালে লক্ষ্য করেনি। স্বাভাবিকভাবেই সমগ্র সাংগ্রাইলের মানুষ চাইছে যে অবশ্যই তারা এবারে বামপন্থীদেরকে এই সিট জয়যুক্ত করিয়ে গোটা পশ্চিমবঙ্গের যে অবস্থা, ভয়ঙ্কর যে অবস্থা, সমগ্র বাংলা যে বাংলা বাঁচাবার ডাক দিয়েছে, সেই বাংলা বাঁচানোর স্বার্থে এবং সাংগ্রাইলকে বাঁচানোর স্বার্থে সাংগ্রাইলের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। এবং আমরা দেখেছি বিগত সময়ে আমরা আমাদের বেশ কিছু জায়গা, কোলা, ধুলাগড়, এই সমস্ত অঞ্চলে আমরা প্রায় ঢুকতেই পারতাম না। আজকে সেখানকার মানুষরা, আমরা গিয়েছিলাম, বুকে জড়িয়ে ধরে বলছে আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগ আমরা সদ্ব্যবহার করতে চাই। আমরা এবারের নির্বাচনে অবশ্যই ভোটদান করব এবং সাংগ্রাইল কেন্দ্রকে উদ্ধার করব এবং সাংগ্রাইলের যে জ্বলন্ত মানুষের যে অধিকার কেড়ে নেয়া, আপনি ভাবুন না, পঞ্চায়েতের অধিকার। জ্যোতিবাবু ক্ষমতায় এসে সেদিন বলেছিলেন যে গ্রামে গ্রামে সরকার তৈরি হবে, সেই সরকার গ্রামে সুশাসন দেবে। কিন্তু আমরা এই সময়কালে কি দেখলাম জানেন? এই বিগত যে পঞ্চায়েত নির্বাচন হলো, এই পঞ্চায়েত নির্বাচনে একদিকে যেমন প্রশাসনকে ব্যবহার করে, গুন্ডাদেরকে ব্যবহার করে ভোট লুট করেছে, তারপরেও যখন পাচ্ছে না আমাদের সাথে, তখন তারা এই শিকম ইঞ্জিনিয়ার, আমাদের সামনে শিকম ইঞ্জিনিয়ারিং কলেজে কাউন্টিং, সমগ্র কাউন্টিং হলকে লুট করে নিল। সমগ্র কাউন্টিং হলকে লুট করে তারপরেও কিন্তু আমাদেরকে আটকাতে পারিনি। আমরা প্রায় 57 থেকে 58 খানা পঞ্চায়েতের সিট জয়যুক্ত হয়েছিলাম। আমরা বেশ কয়েকটা পঞ্চায়েত সমিতির সিট জয়যুক্ত হওয়ার কথা, কাউন্টিং হল আবার কাউন্টিং না করতে দেওয়ার ফলে আমরা সেখানে কোথাও 1 ভোটে, 2 ভোটে, 3 ভোটে আমরা পরাজিত হয়েছি। আমরা এই সময়কালে সাংগ্রাইলে একটা পঞ্চায়েত সমিতির সিটও আমরা জিতেছি, এত কিছুর পরেও। কিন্তু ভাবুন, মানুষের পঞ্চায়েতের অধিকার কেড়ে নিল। সারেঙ্গা পঞ্চায়েত, ওই সারেঙ্গা পঞ্চায়েতের 6টা বুথের মানুষের যে তার প্রিয় প্রার্থী কাকে ভোট দিয়েছে, সে যে কোনো রাজনৈতিক দলে হতে পারে, তার প্রিয় প্রার্থী জিতলো কি হারলো কেউ জানতে পারলো না আজও। আজকে সারেঙ্গা পঞ্চায়েত তৃণমূল আর বিজেপি এই বিধায়িকার নেতৃত্বে একসঙ্গে, একদিকে বিজেপি, এই যিনি প্রার্থী হয়েছেন তার পাশেরই পঞ্চায়েত, তারা একসঙ্গে এ করে ওখানে পঞ্চায়েত পরিচালনা করছে। আমাদের বামপন্থী এবং আইএসএফ এর যারা প্রার্থী আছে তাদেরকে টাকা পয়সা দিচ্ছে না, কাজ করতে দিচ্ছে না, আটকে রাখছে। জলের কল সারানোর জন্য যখন বলছে ওখানে সিপিএম জিতেছে, ওখানে আইএসএফ জিতেছে, সব সরানো যাবে না। তারপরেও গরু কেনা বেচার মতো পঞ্চায়েতের প্রার্থীদের কেনা বেচা চলছে সমগ্র সাংগ্রাইল জুড়ে। এমনকি মানুষের যে রায়, সেই রায়কে কিনে নেওয়া হচ্ছে।
মানুষ তাই ফুসছে। আজকে মানিকপুর পঞ্চায়েত প্রধান নেই, মানিকপুর পঞ্চায়েতে প্রধান নেই, মানিকপুর পঞ্চায়েতের আজকে প্রধান থেকে তারা বঞ্চিত। মানিকপুরের অধিবাসী কোথায়? বিজেপির কি ভূমিকা এই নিয়ে? এটা আছে নেই কিছু। স্বাভাবিকভাবেই মানিকপুর অধিবাসী, সাংগ্রাইলের অধিবাসী, সমগ্র সাংগ্রাইলের মানুষ তাদের যে পঞ্চায়েতের অধিকার কেড়ে নেয়া, সেই অধিকার রক্ষার সংগ্রাম হিসাবে তারা এই বিধানসভা নির্বাচনকে তারা দেখতে চাইছে। তৃণমূল নাকি বিজেপি, আপনি প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন? আমি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছি আরএসএস কে। কারণ তৃণমূল বিজেপি দুজনেই তো একটা, আমাদের বলছে না, মীনাক্ষী বলছে, কখনো কখনো শতরূপ বলছে, কখনো দীপশিতারা বলছে যে কারখানা একটাই, শোরুম দুটো। অর্থাৎ দুটো দল আরএসএস দ্বারা পরিচালিত হচ্ছে। তার দাদা আর দিদি বিজেপি দল দিয়ে ভারতবর্ষের মানুষকে যেমন ভাবে চালিয়ে যাচ্ছে, শোষণ করে যাচ্ছে, একটার পর একটা জনবিরোধী বিল তারা আনছে। সে আপনি বলতেই পারেন শ্রমিকের অধিকার রক্ষার বিল তারা কেড়ে নিয়েছে, শ্রমিকের অধিকার, মানে শ্রম কোডের কথা আমি বলছি। অপরদিকে কৃষি বিল দিয়ে কৃষকের যে দাবি সেগুলো তারা মানলো না, কথা দিল, তারপরেও বিশ্বাসঘাতকতা করলো। অপরদিকে ওয়াকফের মতো যে আইন তারা তৈরি করলো, এই তৃণমূলের সমর্থন নিয়ে পাস করিয়ে নিল। তাহলে সার্বিকভাবে একটার পর একটা মানুষের অধিকার কেড়ে নেওয়ার জায়গায়, যেমন একদিকে দিল্লিতে বিজেপির দ্বারা করছে আরএসএস, আর এই আরএসএস দ্বারাই আবার আমাদের বাংলায় যে দলটা তৈরি, যার নাম তৃণমূল কংগ্রেস, যে কিনা আরএসএস এর কাছে সাক্ষাৎ দেবী দুর্গা, আর যার কথা বলছি তার কাছে হচ্ছে আরএসএস হচ্ছে সেরা দেশপ্রেমী। অর্থাৎ এই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার বুকে মানুষের অধিকার, পঞ্চায়েতের অধিকার কেড়ে নিয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের লড়াই হচ্ছে একদিকে খেটে খাওয়া মানুষের লড়াই, লুটেরাদের বিরুদ্ধে লড়াই, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই, বঞ্চিত শোষিত মানুষ সঙ্গে সকলকে সংগঠিত করার যে লড়াই, সেই লড়াই তাদের একদিকে লড়াই, আর একদিকে লুটেরা খেটে খাওয়া মানুষ অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে আমরা এই লড়াইকে মনে করি। স্বাভাবিকভাবেই কোনোভাবেই আমাদের পশ্চিমবঙ্গের বুকে আমরা মনে করি যে, আমাদের সাংগ্রাইলের বুকেও আমরা মনে করি যে আমাদের এই লড়াই মানব মুক্তির যে লড়াই, মানুষের যে শ্রেণী সংগ্রাম, মানুষের যে শ্রেণী ভারসাম্য রক্ষার যে লড়াই, সেই রক্ষার লড়াইতে আমরা সাংগ্রাইলে জয়যুক্ত হব। এই আপনার যে কেন্দ্র, এই কেন্দ্রের একটা বড় অংশ জুড়ে জরি শিল্পের রমরমা ছিল এক সময়, বা বড় অংশের মানুষ এখানকার পোশাক শিল্পের সঙ্গে, সেলাইয়ের কাজের সঙ্গে যুক্ত আছেন। তো সেইগুলোর এই মুহূর্তে আমরা যতটুকু খবর পেয়েছি যে খুব খারাপ অবস্থা, দুরবস্থা। তো আপনি যদি নির্বাচিত হন, আপনি সেগুলোর দিকে কিভাবে নজর দেবেন? দেখুন, আমাদের সাংগ্রাইল বা আমাদের পাশের দমজুর, পাশের পাঁচলা, রাজ্যের অন্যান্য প্রান্তেও জরি শিল্পের একটা ব্যাপক, বলতে পারা যায় যে গ্রামীণ অর্থনীতি জরির উপরে একটা নির্ভরশীল ছিল একদম। কিন্তু আমরা যে সময়, আমি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, স্মল স্কেল ইন্ডাস্ট্রির কর্মাধ্যক্ষ ছিলাম 2008 থেকে 13, এই সময় আমরা ক্লাস্টার তৈরি করেছিলাম বেশ কয়েকটা। তার মধ্যে অন্যতম ক্লাস্টার ছিল আমাদের জরি শিল্প। এই জরি শিল্পের যে ক্লাস্টার, সেই ক্লাস্টার পরবর্তীকালে আমরা সেন্ট্রালের কাছ থেকে অনুমোদন পাই। আমরা তখন জেলা পরিষদ থেকে প্রজেক্টগুলো পাঠিয়েছিলাম। এই জরির যে ক্লাস্টার পরবর্তীকালে জরি হাব নাম দিয়ে উদ্বোধন হলো। আমরা খুব আশাবাদী হয়েছিলাম, বিশেষত যেহেতু এই কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসাবে।
ভীষণ গর্বিত হয়েছিলাম যে আমাদের ধুলাগড়িতে সেই জরি হাবটা উদ্বোধন হলো। কিন্তু মানে খুব কষ্টের পরবর্তী সময়টা, যে ঢাক ঢোল পিটিয়ে লালবাতি রেলবাতি জ্বালিয়ে এসে জরি হাবের উদ্বোধন হলো। আমাদের এই এতটা অঞ্চলের সর্বস্তরের যারা তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি ইত্যাদি ইত্যাদি তাদের সব নিমন্ত্রিত হলো, তারা গেল, বিরিয়ানির মোচ্চ হলো, কিন্তু জরির আর কিছু হলো না। যে তিমিরে জরি শিল্পীদের যে অবস্থা, সেই অবস্থা আমরা বলেছিলাম যে জরি শিল্পীদের জন্য অন্তত পক্ষে একটা ন্যূনতম, বিশেষত মায়েদের জন্য তো একটা কাজ হোক। মহিলারা তো ঘরে ঘরে, তাদের পরবর্তীকালে জরি কাজ করতে করতে একটা সময় চোখের অবস্থা খারাপ হয়, কোমরের অবস্থা খারাপ হয়, সেসব নিয়ে একটা ভাবনা চিন্তার জায়গায় সে সময় আমাদের তৎকালীন বামফ্রন্ট সরকার বাবা হয়েছিল। কিন্তু আমরা পরবর্তীকালে মানুষকে তো বোঝাতে পারলাম না, শিল্পে কৃষি শিল্প এই জায়গাতে আমরা ব্যর্থ হলাম, অস্বীকার করব না। আমাদেরকে মানুষ পরাজিত করেছে। বুদ্ধবাবু বলেছিলেন না, পশ্চিমবঙ্গের মানুষ 10 বছর পর বুঝতে পারবে যে কত বড় ভুল হয়ে গেল। আজকে বাংলার মানুষ আমরা বুঝতে পারছি। ঠিক জরির যেমন অবস্থা, ঠিক দর্জি ভাবুন না, দর্জি, আমরা দর্জি হাব করার জন্য তো ওই যে 14 তলা বিল্ডিং আজকে নবান্ন নাম দিয়ে বসে আনা উনি, এটা তৎকালীন আমাদের প্রিয় সাংসদ কিছুদিন আগে প্রয়াত হলেন স্বদেশ রঞ্জন চক্রবর্তী। সমগ্র সাংগ্রাল তো, সমগ্র হাওড়ার রূপকার তো স্বদেশ বাবু। উনি পরিকল্পনা তৈরি করেছিলেন, এটা দর্জি হাব যদি করতে পারা যায়, ওই যে মন্দিরতলার একটা এলাকা, একেবারে অনতিদূর্গে দূরত্বে হাওড়া স্টেশন, সাঁতরাগাছি স্টেশন, রেলওয়ে, ওদিকে এয়ারপোর্ট, ওটা বিশ্বের একটা জায়গার সঙ্গে কানেক্টিভিটির ভীষণ একটা সংযোগকারী জায়গা। সেই জায়গাটাকে কেন্দ্র করে ওই 14 তলার বিল্ডিংটা অঞ্চলের মানুষ, শিল্পীরা, সমগ্র রাজ্যের একটা চিত্রই পাল্টে যেত আজকে এই হাওড়ার দর্জি হাব যদি ওটা তৈরি হতে পারতো। ঠিক মানে সমগ্র রাজ্যের সঙ্গে আমাদের সাংগ্রাইলে ডোমজুড়ের অংশে যে দর্জি বাইরে আছে, সাংগ্রাই, বাঁজলা, সর্বস্তরে রাজ্যের সঙ্গে অন্যান্য প্রান্তের সঙ্গে তাদেরকে আজকেও চলে যেতে হচ্ছে। দর্জি ভাইদের কি কষ্ট জানেন? তাদের এই যে গাঁট নিয়ে যেতে হয়, হ্যাঁ, দিতে পারে না। আজও পোদরা থেকে খেয়া, এই মেটিয়া বনজ ইত্যাদি অঞ্চলে যেতে হয় না, ওখানে একটা খেয়া আছে, সেই খেয়াটা বন্ধ করে রেখে দিয়েছে, ফলে তো তাকে ঘুরে কখনো যেতে হচ্ছে সেই দ্বিতীয়গুলো সেতু। আর মানিকপুরের যেটা আছে সেইখান থেকে কোনো রকমে ওখান দিয়ে যেতে হয়। তাহলে একটা খেয়া বন্ধ করে রেখে দিল এই তৃণমূলের সরকার। এটাই হচ্ছে আজকের যে অবস্থা। এই অবস্থার জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের দর্জি, আমরা বলছি, আমরা যদি বামফ্রন্ট সরকার তৈরি করতে পারি, আবার দর্জি হাব হবে। জরি হাবের যে পুনর্গঠন যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমরা সংগঠিত করব। জোরের সঙ্গে একথা আমরা বলতে চাই, সাংগ্রাইলবাসীর জন্য বলতে চাই, সমগ্র রাজ্যবাসীর জন্য বলতে চাই যে আগামী দিনে জরি হাব, দর্জি হাব যদি হয়, সাংগ্রাইল বা সঙ্গে সমগ্র বাংলার গ্রামীণ যে অর্থনীতির যে ব্যবস্থা, সেই ব্যবস্থা পরিপূর্ণ হবে। ভয়ঙ্কর গরমের মধ্যে দুপুরবেলা এসে আপনাকে বিরক্ত করলাম, আপনার সময়ও চলে 4:30 বাজে। আমি আপনাকে দুটো কথা খালি বলবো। হ্যাঁ বলুন, অবশ্যই বলুন। আমাদের সাংগ্রাইল কেন্দ্রের যদি বলি, আপনাদের মাধ্যমে আমি এই বার্তাটা দিতে চাই। আমরা যেমন আমি নিকাশির কথা বলেছি, স্কুল, স্বাস্থ্য কেন্দ্রের কথা বলেছি, আমাদের জেলা পরিষদ থেকে দুটো চ্যারিটেবল ডিসপেন্সারি ছিল, আমরা চালাতাম। আচ্ছা, জেলা পরিষদে আমরা নেই, বামপন্থীরা নেই, উঠে গেছে। কান্দুয়া, রঘুদেববাটি 10 বেডের হসপিটাল তৈরি করেছিলাম। এমএসডিপি প্রকল্পে 75 লক্ষ টাকা করে খরচ সেই সময়, 8-9 সাল। তারপরে অনুমোদন পাই, তারপরে সেইগুলো আস্তে 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 যখন আমরা কাজগুলো করে করছি, 11 সাল
আমরা পরাজিত হলাম। রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হলো, ঠিক যেমন স্কুলের বোর্ডগুলো, অভিভাবকদের যে বোর্ড ছিল ভেঙে দেওয়া হলো, নমিনেটেড করে দেওয়া হলো। ফলে তো কি হলো, আর এই হসপিটালগুলো 10 বেডের আভ্যন্তরীণ যে পরিষেবা চালু হলো না, আজও চালু হয়নি। সাংগ্রাইলের মানুষকে স্বাস্থ্যের পরিষেবা পেতে সব কলকাতা চলে যেতে হচ্ছে। তাই আমরা বলতে চাই, সাংগ্রাইলে আমরা উন্নত স্বাস্থ্যের পরিষেবা তৈরি করতে চাই। এখানে আমাদের সাংগ্রাইলে একটা বড় আমাদের মেডিকেল কলেজ করতে চাই আমরা। ধুলোগড়েতে একটা বিরাট সম্ভাবনাময় জায়গা, গোটা প্রায় হাওড়ার গেটওয়ে বলা যায়, সেখানে দাঁড়িয়ে আমরা করতে চাই। আমাদের ধুলাগড় থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস চলে যাচ্ছে। আমরা চাই যে আধুনিক মানের একটা বাস টার্মিনাস আবারও চলে আসে। আমাদের যে ফাউন্ডি, আমাদের যে পলি পার্ক, ফুড পার্ক, এই পলি পার্কের ভেতরে আমরা সে সময় যাতে এখানকার ছেলেমেয়েরা যে আইটি মানে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা যায়, তার জন্য ব্যবস্থা করা হয়েছিল। বন্ধ হয়ে পড়ে আছে, সেই থেকে আমরা এটা খুলতে চাই। আমরা এই কারিগরি শিক্ষার যে ব্যবস্থা তৎকালীন বামপন্থী সরকার ওই পলি পার্কের ভেতরে, ফুড পার্ক পলি পার্কের ভেতরে তৈরি করা আছে, আমরা তা চালু করতে চাই আবার। এই এলাকার সর্বস্তরের মানুষ, যারা যুবরা, যারা কাজ চাই, তাদেরকে শিখিয়ে বিভিন্ন জায়গায় কাজের ক্ষেত্র ব্যবস্থা করতে চাই। যে আমরা বলছি না, আমাদের প্রতি পরিবারে একটি করে স্থায়ী কাজ দিতে চাই। নতুন নতুন কলকারখানা বিনিয়োগ আনার জন্য যে ব্যবস্থা, সেটা তো অষ্টম বামপন্থী সরকার করবে। এবং তার সঙ্গে না, সারেঙ্গা থেকে আমাদের বাস চলাচল করতো। বামপন্থী সরকার ছিল, সারেঙ্গা থেকে কলকাতায় বাস যেত, নিউ টাউন বাস যেত। বাস বন্ধ হয়ে গেছে, বামপন্থীরা নেই, বাস বন্ধ হয়ে গেছে। আমি বলতে চাই, এই ন্যাশনাল জুট মিল, যার বন্ধ কারখানা পড়ে আছে, দীর্ঘদিন পড়ে আছে, তৃণমূল প্রতিশ্রুতি দিয়েছিল বন্ধ কারখানার জমিতে শিল্প করবে। আমাদের সাংগ্রাইলে ন্যাশনাল জুট মিল দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে আছে। এখানে কোন রকম ব্যবস্থা কিছু নেই। এখানকার বস্তিবাসী, তাদের যে স্যানিটারি ব্যবস্থা নেই, নিকাশি ব্যবস্থা নেই, ঠিক ডেল্টা একই অবস্থা। এই জায়গাটি ধরে আমরা এখানে নতুন যাতে কারখানা আসে, এই বন্ধ কারখানার জমি, ন্যাশনাল জুট মিলের যে জমি, তাতে যাতে কারখানা তৈরি করা যায়, তার জন্য আমরা উদ্যোগ নেব। আমি শেষ বলবো, আরো অনেক কিছু বলার সময় থাকবে না, আমি সেই কারণে আমি বলবো যে আমরা কর্মক্ষেত্রের একটা জায়গা আছে। আমি স্কুল থেকে, কলেজ থেকে পাশ করার পরই সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত হই। পরবর্তীকালে সাংগ্রাইলে একটি সমবায় আছে, সেই সমবায়ের ম্যানেজার হিসেবে আমার কাজের কর্মকাণ্ড। সেখানে এসএইচজি গ্রুপ আছে, প্রায় 4,500 মহিলা তার সঙ্গে যুক্ত, তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত। কিন্তু আমি উপলব্ধি করেছি যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, টাকার, তাদের লোনের কোনো অসুবিধা নেই, সবটা আমরা ব্যবস্থা করতে পারি। কিন্তু এই এসএইচজি সঙ্গে যুক্ত মায়েদের হস্তশিল্পের যে প্রস্তুত করার পর যে সামগ্রী, হস্ত সামগ্রী, এই সামগ্রীর বিপণনের কোনো ব্যবস্থা নেই। আগামী দিন সাংগ্রাইলের বুকে আমরা বিধানসভায় জয়যুক্ত হলে আমরা এই সমবায়িকা তৈরি করব, এবং সেই সমবায়িকা সমগ্র মায়েদের যা জিনিসপত্র তারা তৈরি করবে, তারা বিক্রি করার জন্য তাদের সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করা হবে। তাদেরকে নিজেদের পায়ে স্বয়ম্বর করার লক্ষ্যে, যে লক্ষ্য নিয়ে আমরা তৎকালীন বামপন্থী সরকার এসএইচজি তৈরি করার শুরু করেছিল পশ্চিমবঙ্গে প্রায় 4-5 সাল থেকে, সেই কাজ আমরা আগামী দিনে ত্বরান্বিত করতে পারবো। এবং আমি প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের এমএলএ লটের 50% টাকা এই মায়েদের নিরাপত্তা, মায়েদের সেই তাদের যে স্বয়ংবরতার সাথে ব্যয় করা হবে। এই কথা আমি আপনাদের মাধ্যমে সমগ্র সাংগ্রাইলবাসীর কাছে বলতে চাই।
সমীর বাবু, পিপলস রিপোর্টারে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন।